ভোট যত এগিয়ে আসছে তত বাড়ছে রাজনীতির পারদ। আগামী 7ই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে সব দল জোর কদমে শুরু করেছে নির্বাচনী প্রচার। ঠিক তেমনই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের রঘুনাথগঞ্জ বিধানসভার শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের বরজুমলা থেকে কৃষ্ণসাইল পর্যন্ত রোড শো ও দোকান এবং পথচলতি সাধারণ মানুষের কাছে ভোট প্রচার করেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এসডিপিআই প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন শেখালিপুর অঞ্চল এসডিপিআই নেতৃত্বগণ। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের এসডিপিআই প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, আগামী লোকসভা নির্বাচনে এসডিপিআই একমাত্র বিজেপির বিকল্প শক্তি হিসেবে লড়াই করছে। তাই জনগণের কাছে আহ্বান, আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আমরা আজকে এর আগে এসেছি, বিভিন্ন দোকানগুলোকে আমরা ভিজিট করেছি। সেখানে আমাদের এসডিপিআইয়ের যে প্রচার প্রার্থী হিসাবে আমি তাদের সামনে নিজেকে তুলে ধরেছি, আবেদন করেছি যে এসডিপিআইকে আপনারা ভোট দিন। আমরা এটা বোঝাতে চেয়েছি যে অন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে একদিন পর্যন্ত সাধারণ মানুষকে তারা ধোঁকা দিয়েছে। এই নতুন শক্তি হিসাবে গড়ে তোলার জন্য এসডিপিআই ভোটটা আমরা আবেদন করেছি। সারাদিন বিভিন্নভাবে এই কর্মসূচি পালন করেছি আমরা। আমাদের এসডিপিআই মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সে অধিকার আজকে শুধু ক্ষুণ্ণ বললেই হবে না, আজকে বিপন্ন। এবং এটা জানি যে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে এটা বেড়েছে, কিন্তু এইটাকে এই বিপন্নতাকে কাটাবার জন্য যে লড়াই করা উচিত, যে তথাকথিত মেইনস্ট্রিম পার্টি যেগুলো, তারা কিন্তু সেই লড়াই করছে না, তারা লড়াই করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কারণেই কিন্তু বিজেপি আস্তে আস্তে এতটা শক্তিশালী হয়েছে। এছাড়া সাধারণ মানুষের যে চাওয়া পাওয়ার, যে দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয়তা, যে সমস্ত জিনিসপত্রের উপর নির্ভর করে থাকে, সে সমস্ত জিনিসপত্রের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। তো যার ফলে এই নিয়েও কিন্তু আমরা কোনো পার্টিকে জোরদার আন্দোলন করতে দেখছি না। তারপরে কৃষক সমাজ যারা রয়েছে, আজকে তারা বিভিন্নভাবে ভুক্তভোগী। সারের দাম থেকে শুরু করে জিনিসপত্রে তারা ঠিকভাবে মূল্য পাচ্ছে না। এনএসপি যে তাদের যে মিনিমাম যে মূল্য তারা যে দাবি করে আসছে, সেগুলো তারা কিন্তু পাচ্ছে না। যার ফলে আমরা সার্বিকভাবে সমাজের বিভিন্ন স্তরে যে মানুষগুলো রয়েছে, তারা যেভাবে হেনস্থা হচ্ছে, তারা যেভাবে বঞ্চিত হচ্ছে, তাদের সেই বঞ্চনার পক্ষে আমরা দাঁড়িয়ে লড়াই করছি এবং সেই বার্তাটা আমরা তাদেরকে দিচ্ছি। আমরা এসডিপিআই যেটা ভয়মুক্ত ভারতের কথা বলছি, তার অর্থ হচ্ছে যে বর্তমানে যে শাসকরা রয়েছে, একটা ফ্যাসিবাদী আচরণ তারা করছে। তারা আইনের ধার ধারে না, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সমাজের উপর তারা বিভিন্নভাবে অত্যাচার চালানো হচ্ছে। আমরা জানি যে বিভিন্ন কালা কানুন পাস করা হয়েছে, শুধু বিজেপির সময় নয়, আমরা এর আগেও দেখি কংগ্রেসের সময় থেকে অধিকাংশ যে কালা কানুনগুলো কংগ্রেসের সময় পাস করা হয়েছে। এই কালা কানুনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে নাগরিক, তাদের যে মৌলিক অধিকার, বাক স্বাধীনতার যে অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। যার ফলে যে ভয়মুক্ত, এবং এরপরে আমরা যদি দেখব যে নির্বাচন যেগুলো হয়, সেই নির্বাচনগুলো ফ্রেশ নির্বাচন হয় না। সেখানে বিভিন্নভাবে তাদেরকে চাপ সৃষ্টি করা হয়, ভয় দেখানো হয়, অর্থ দেওয়া হয়, মদ দেওয়া হয়, মদ খাইয়ে চরিত্র হনন করে তারা করে। যার এই যে বিভিন্নভাবে তার ত্রাস সৃষ্টি করে, এই ত্রাস থেকে বাঁচার জন্য আমরা বার্তা দিই। আর ক্ষুধা থেকে মুক্তি বলতে আমরা মানুষের যে চাহিদা, শুধু অন্ন নয়, অন্ন, বস্ত্র, বাসস্থানের সঙ্গে আরও যে সমস্ত জিনিস চাহিদা রয়েছে, যেগুলো পূরণ করা উচিত, সে সমস্ত জিনিসগুলো কিন্তু পূরণ হচ্ছে না। এবং যারা আজকে ভারতবর্ষে যে চিত্র দাঁড়িয়েছে, সেই চিত্রটা হচ্ছে যারা বড়লোক তারা আরও বড়লোক হচ্ছে, যারা গরিব আরও গরিব হচ্ছে। যার ফলে তাদের যে আজকে জিনিসপত্রের যেভাবে মূল্য বৃদ্ধি পেয়েছে, তারা আজকে যে পরিমাণ অর্থ তারা একটা পারিশ্রমিক হিসাবে পায়, তার দিয়ে তাদের সংসার চলে না। অথচ দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। তো এইভাবে আমরা চাইছি যে তারা যে ভয়মুক্ত ভারত গড়তে এবং ক্ষুধামুক্ত ভারত, এই বার্তা আমরা দিতে চাইছি। এটা
যে একটা স্বৈরাচারী স্লোগান, এটা ফ্যাসিবাদী স্লোগান। এই স্লোগান ভারতবর্ষের যে চরিত্র, ফেডারেল স্টেট ভারতবর্ষ, এখানে গণতান্ত্রিক দেশ এটা ভারতবর্ষ, এখানে এই স্লোগান চলে না। আমরা জানি এটা ভারত যুক্তরাষ্ট্র, সে যুক্তরাষ্ট্রে বলতে বোঝায় যে প্রদেশ যেগুলো রয়েছে তাদেরও স্বাধীন সত্তা রয়েছে, সেই স্বাধীন সত্তাকে তারা খুন করার জন্য তারা এই কথাটা বলছে। যার ফলে এটা যে স্লোগান তুলেছে বিজেপি, এটা মোটেই ভারতবর্ষের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের চরিত্রের সঙ্গে খাপ খায় না। ভারতীয় সংবিধানকে তারা লঙ্ঘন করে তারা এই কথা বলছে। যার ফলে আমরা এই যে স্লোগান দিয়েছে, যে স্লোগানের বিরুদ্ধে শুধু আমরা নয়, গণতন্ত্র প্রিয় যে সমস্ত মানুষ রয়েছে সবাই কিন্তু এর বিরুদ্ধে আওয়াজ তুলেছে। এটা তাদের কাছে যে বিজেপির হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য ইন্ডিয়া জোট গঠন করা হয়েছিল, কিন্তু এটা আসলে তাদের অন্তরের কথা ছিল না। আমরা জানি মমতা ব্যানার্জি প্রথম থেকেই বিজেপির সঙ্গে তার একটা সম্পর্ক গড়ে তুলেছিলেন, সেই বিজেপির জোটে তিনি ছিলেন। এমনকি গুজরাটের যে গণহত্যা, সেই গণহত্যার সময়েও তিনি কিন্তু সেই নরেন্দ্র মোদীর হাত ধরেই ছিলেন। মধ্যেখানে তিনি রাজনৈতিক স্বার্থে বিজেপির সঙ্গে লড়াই করলেন, কিন্তু তিনি যে কথাটা বলছেন যে জোট তৈরি তার একটা ভূমিকা, হ্যাঁ উদ্যোগে আমরা দেখেছি মমতা ব্যানার্জির ভূমিকা ছিল, কিন্তু বর্তমানে মমতা ব্যানার্জি যে ভূমিকা নিয়েছেন সেটা জোট বিরোধী, এবং তাতে বিজেপি ফায়দা পাবে। কারণ পশ্চিমবঙ্গে তিনি যদি কংগ্রেসের সঙ্গে সিপিএমের সঙ্গে জোট করতেন, তিনি যদি আন্তরিক হতেন, তাহলে পরে আমি মনে করি যে জোট হওয়া সম্ভব ছিল, কিন্তু তিনি সেটা চাননি। তিনি 42টা কেন্দ্রে প্রার্থী দিয়েছেন। এটা জোটের যে আদর্শ তার বিরুদ্ধে তিনি প্রথম গিয়েছেন, এটা চরম অন্যায় বলে আমি মনে করি। যে তার পক্ষে যিনি জোট গঠনের এক অন্যতম উদ্যোক্তা ছিলেন, তার পক্ষে এই ভূমিকা নেওয়াটা মোটেই সমীচীন হয়নি। ভাঙনের সমস্যা অনেক দিনের সমস্যা। এই এলাকা, আমি যে এলাকা আজকে যেখানে রয়েছি সেই এলাকাও ভাঙনে কবলিত, প্রত্যেকটা পরিবার ভুক্তভোগী। কিন্তু দেখা যাচ্ছে যে সরকারই আসুক না কেন, এর আগে আমরা দেখেছি তারা কেউ আন্তরিকভাবে ভাঙনকে প্রতিরোধ করার চেষ্টা করেননি। আমি একটা উদাহরণ দিয়ে বলবো যে বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, তারা যেভাবে ভাঙনের মোকাবেলা করেছে, আমাদের বৃহৎ রাষ্ট্র মোকাবেলা করতে পারবে না এটা কিন্তু নয়, কিন্তু আন্তরিক নয় যেহেতু সেহেতু তারা পারছে না। এই ভাঙনকে কেন্দ্র করে রাজনীতি হচ্ছে, এই ভাঙনকে কেন্দ্র করে যে সমস্ত দালালগুলো রয়েছে তারা অর্থ লুটপাট করছে, এবং সেই ধারাতেই কিন্তু আমাদের খলিলুর রহমান যিনি প্রাক্তন সাংসদ, তিনি তার থেকে বেরিয়ে আসতে পারেননি। আমি একটা উদাহরণ দেবো, আর একটা, যে এই ভাঙন প্রতিরোধ নিয়ে যেটুকু কাজ শুরু হয়েছে সেটা এসডিপিআইয়ের জন্য শুরু হয়েছে। এসডিপিআইয়ের একজন নেতা হাইকোর্টে মামলা করেছিলেন, সেই মামলার পরিপ্রেক্ষিতে রায় দেওয়া হয়েছে ভাঙন নিয়ে কাজ করার। তারপরেও তারা গড়িমসি করছিল, আবার সেই হাইকোর্টে শরণাপন্ন হয় আমাদের এসডিপিআইয়ের পক্ষ থেকে, এবং তারপরে চাপ সৃষ্টির পর থেকে তারা এই ব্যাপারে কিছুটা যেটুকু করা হয়েছে সেটুকু তারাই করেছে। অর্থাৎ তারা যে আন্তরিক নয় সেটা এর থেকে পরিষ্কার হয়ে গেছে। এবং এসডিপিআই যদি সেই মামলাটা না করতো, এসডিপিআইয়ের পক্ষ থেকে আমাদের যে কর্মী মামলা না করতো, তাহলে পরে কিন্তু এতটুকু হতো না। যার ফলে আমাদের বর্তমান যে এখন প্রাক্তন হয়েছেন সেই খলিলুর রহমান থেকে শুরু করে আগে যে সমস্ত যারা ছিলেন, সিপিএমের আমলে যারা ছিলেন, কাউরির সময় আমরা আন্তরিকভাবে কিন্তু আমরা দেখিনি যে তারা কাজ করেছে।